হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা 4th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের আজকের যে আলোচনার টপিকটা আমাদের কাছে রয়েছে সেটা হলো তোমাদের মেজর 5-এর থাকবে। ঠিক আছে, তো পলিটিক্যাল সায়েন্সের 4th সেমিস্টারের মেজর 5-এর যে আলোচনার বিষয়টা আজকে আমাদের কাছে রয়েছে সেটা হলো ভারতীয় যে শাসন ব্যবস্থায় পিএমও, ঠিক আছে, পিএমও বা প্রাইম মিনিস্টার্স অফিস যেটা আছে সেটার গুরুত্ব এবং কার্যাবলী কী। তো সেই টপিকটা থাকবে তোমাদের 4th সেমিস্টারের মেজর পেপার 5-এর আলোচনার বিষয়। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও বা আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই দুটো নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি সমস্ত সাবজেক্টে রাখা হয়েছে তোমাদের জন্য শুধুমাত্র 1199 এবং সেটাই মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এটা মনে রাখবে, এটা কিন্তু সমস্ত সাবজেক্টের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি থাকবে তোমাদের। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের বিভিন্ন কোর্সগুলো তোমরা অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যেটা হলো পিএমও বা প্রাইম মিনিস্টার অফিসের যে গুরুত্ব বা কার্যাবলী কী রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো কী আছে যে ভারতীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে সেটাকে আমরা পিএমও বলে থাকি। ঠিক আছে, প্রধানমন্ত্রীর কার্যালয় বা পিএমও হলো ক্ষমতার সবচেয়ে শক্তিশালী কেন্দ্র। ঠিক আছে, সব থেকে শক্তিশালী যেটা কেন্দ্র রয়েছে বা অফিস রয়েছে সেটা কিন্তু প্রাইম মিনিস্টার্স অফিস। ঠিক আছে, বা পিএমও শর্টে বলা হয়। এটি কোনো সাংবিধানিক বা সাংবিধানিক সংস্থা নয়। এক্সকিউজ মি। তো এটি কোনো সাংবিধানিক সংস্থা নয়, বরং এটি এজেন্সি বা স্টাফ এজেন্সি হিসেবে পরিচিত, যা সরকারি ভারতের প্রধানমন্ত্রীকে তার দাপ্তরিক কাজে সহায়তা এবং নীতি নির্ধারণের পরামর্শ দান করে থাকে। ঠিক আছে, তাহলে পিএমও যেটা আছে এটা কোনো সরকারি নয়, এটা হলো একটা এজেন্সি বা একটা কিন্তু সাংবিধানিক সংস্থা নয়। ঠিক আছে, সংবিধানের এটা কোনো সংস্থা নয়, এটিকে বলা হবে এজেন্সি, যা বিভিন্ন সরকারি দপ্তরের কাজকর্মে এবং নীতি নির্ধারণের জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে থাকে। তো প্রথম যেটা হলো যে প্রধানমন্ত্রী কার্যালয়ের ইতিহাস। দেখো 1947 সালে এটি প্রধানমন্ত্রীর সচিবালয় হিসেবে পরিচিত ছিল। ঠিক আছে, প্রধানমন্ত্রীর সচিবালয় হিসেবে পরিচিত ছিল 1947 সালে বা প্রাইম মিনিস্টার সেক্রেটারিয়েট, যেটা 1977 সালে মোরারজি দেশাইয়ের শাসনকালে এর নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রীর কার্যালয় বা প্রাইম মিনিস্টার্স অফিস রাখা হয়। ঠিক আছে, তো মোরারজি দেশাইয়ের শাসনকালে প্রথমে যেটা ছিল প্রাইম মিনিস্টার সেক্রেটারিয়েট বা প্রধানমন্ত্রীর সচিবালয়, তার নাম পরিবর্তন করে পিএমও রাখা হয়। ঠিক আছে, প্রাইম মিনিস্টার্স অফিস রাখা হয়। সময়ের সাথে সাথে এটি ভারত সরকারের সবচেয়ে প্রভাবশালী দপ্তরে পরিণত হয়। ঠিক আছে, আস্তে আস্তে সময়ের সাথে সাথে যে পিএমওটা রয়েছে এটা খুবই প্রভাবশালী বা শক্তিশালী একটা অফিস হয়ে দাঁড়ায়। আচ্ছা, নেক্সট রয়েছে যে সাংগঠনিক কাঠামো কী। পিএমও হলো প্রধান হলো একজন সিনিয়র আমলা, যাকে প্রধান সচিব বা প্রিন্সিপাল সেক্রেটারি বলা হয়। ঠিক আছে, তো পিএমও এর প্রধান হলেন একজন প্রধান সচিব বা প্রিন্সিপাল সেক্রেটারি। এর গঠন কী কী রয়েছে দেখো, প্রধান যে রাজনৈতিক প্রধান থাকেন তিনি হলেন পিএমওর মধ্যে প্রধানমন্ত্রী থাকে। ঠিক আছে, তো পিএমওর প্রধান যিনি রাজনৈতিক প্রধান যে থাকে সে হলো প্রধানমন্ত্রী। তারপরে প্রশাসনিক প্রধানে রয়েছে প্রধান সচিব এবং অন্যান্য পদে এখানে যে নিযুক্ত থাকবে তারা হলো অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, অধিকর্তা বা ডাইরেক্টর এবং উপসচিবগণ রয়েছে অন্যান্য পদাধিকারী বা পিএমওতে যারা যারা স্টাফগুলো রয়েছে, পদাধিকারী রয়েছে। আচ্ছা, বিশেষ উপদেষ্টা। দেখো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই কার্যালয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, এনএসএ। ঠিক আছে, তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যেটা রয়েছে সেটা হলো এই কার্যালয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ।
আচ্ছা, তো পিএমও প্রধান প্রধান কি কাজগুলো করে থাকে দেখো। তো প্রথম যেটা হলো এখানে সরাসরি সহায়তা করা। এখানে বলা হয়েছে কি প্রধানমন্ত্রীকে তার দৈনন্দিন রুটিন, দাপ্তরিক চিঠিপত্র এবং নীতি নির্ধারণের বিষয়ে তথ্য সরবরাহ করা। ঠিক আছে, দৈনন্দিন জীবনের যে প্রধানমন্ত্রী তার দৈনন্দিন জীবনের রুটিন কি কাজ করবে, শুধুমাত্র এটা হচ্ছে রাজনৈতিক কাজকর্মের ক্ষেত্রে, ঠিক আছে, তার পার্সোনাল লাইফের ক্ষেত্রে না। তো দৈনন্দিন রুটিন, রাজনৈতিক কাজকর্মের ক্ষেত্রে, দাপ্তরিক চিঠিপত্র এবং নীতি নির্ধারণের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এই সমস্ত বিষয়গুলোর তথ্য সরবরাহ করার কাজ হলো প্রথম পিএমওর কাজের মধ্যে পড়ে। আচ্ছা, তারপরে যে দ্বিতীয় নম্বরে রয়েছে সেটা হলো মন্ত্রকগুলোর সাথে সমন্বয় সাধন করা। ঠিক আছে, বাকি যতগুলো মন্ত্রক রয়েছে তাদের মধ্যে পিএমও কী করে সমন্বয় সাধন করে রাখে। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকদের কাজে তদারকি করা এবং তাদের মধ্যে সমন্বয় রক্ষা করা হলো এই পিএমওর প্রধান কাজের মধ্যে পড়ে থাকে। তাই বিশেষ করে গুরুত্বপূর্ণ ফাইলগুলো পিএমও এর মাধ্যমে অনুমোদিত হয়। যতগুলো গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে সেটা কিন্তু পিএমওর দ্বারাই কিন্তু এটাকে পরবর্তীকালের জন্য অনুমোদন করা হয় বা অনুমোদিত করা হয়। আচ্ছা, তৃতীয় নম্বরে রয়েছে নীতি নির্ধারণ এবং পরিকল্পনা করা। সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প যেমন গতিশক্তি, ঠিক আছে, আয়ুষ্মান ভারত, এই সমস্ত যে গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো রয়েছে সরকারের, এই এবং জাতীয় নিরাপত্তা সংস্থা হিসেবে নীতি তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, তো গতিশক্তি বা আয়ুষ্মান ভারত এবং অন্যান্য যতগুলো নিরাপত্তা বাহিনী সংক্রান্ত বড় বড় যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়ে যে নীতি নির্ধারণ করার জন্য পিএমও কিন্তু সাহায্য করে থাকে। আচ্ছা, অভিযোগ প্রতিকার করা। সাধারণ মানুষের কাছ থেকে আসা অভিযোগ বা অভিযোগের আবেদনগুলো দেখা এবং সংশ্লিষ্ট বিভাগে পাঠানো। তো সাধারণ মানুষের যদি কোনো অভাব থেকে যায় বা কোনো অভিযোগ থাকে, তাহলে সেটা পিএমওর মাধ্যমে কিন্তু সেটা পরবর্তী পর্যায়ে পৌঁছায় এবং আলাদা আলাদা বিভাগ যার যেরকম থাকবে এখানে অভিযোগ, সেই সমস্ত অভিযোগ হিসেবে আলাদা আলাদা বিভাগে সেইটাকে পাঠানো হয়, কিন্তু এটাও হয় প্রথমে পিএমওর মাধ্যমে। ঠিক আছে, তারপরে রয়েছে জরুরি ব্যবস্থাপনা। প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকটের সময় প্রধানমন্ত্রীকে তাৎক্ষণিক তথ্য এবং পরামর্শ দিয়ে সাহায্য করে। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, সেটা সুনামি হতে পারে, ভূমিকম্প হতে পারে বা অন্যান্য কোনো প্রাকৃতিক দুর্যোগ, এবং কোনো সময় যদি জাতীয় সংকট দেখা দেয়, তাহলে এই সময় কি হয়, পিএমও প্রধানমন্ত্রীকে তথ্য সরবরাহ করে সাহায্য করে থাকে। আচ্ছা, পিএম এর গুরুত্ব এবং এর প্রভাব কি দেখো। তো আধুনিক ভারতীয় রাজনীতিতে পিএম এর গুরুত্ব খুবই অপরিসীম। তো দেখো এর গুরুত্বগুলো কি কি রয়েছে। তো প্রথম যেটা এখানে বলা হয়েছে যে ক্ষমতার কেন্দ্রীকরণ। ঠিক আছে, প্রথম যে এখানে পিএম এর গুরুত্বর মধ্যে যে টপিকটা রয়েছে সেটা হলো ক্ষমতার কেন্দ্রীকরণ। সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বর্তমানে পিএম এর সবুজ সংকেত ছাড়া কার্যকর হয় না। যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ বিষয় হোক, সেটাকে যদি কার্যকর করাতে হয় তো তার আগে কিন্তু পিএমওর সবুজ সংকেত বা ওর সিগনেচার বা প্রধানমন্ত্রীর সিগনেচারের দরকার পড়ে থাকে। ঠিক আছে, প্রধানমন্ত্রীর অনুমতির দরকার পড়ে থাকে, আর এই অনুমতি পত্রটা প্রথমেই পৌঁছায় হচ্ছে প্রাইম মিনিস্টার্স অফিসে, সেখান থেকেই তার অনুমোদন করা হয়। তারপরে রয়েছে পারমাণবিক কমান্ড। ভারতের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত সিদ্ধান্ত এই কার্যালয়ের অধীনেই থাকে। ঠিক আছে, তো ভারতের পারমাণবিক অস্ত্র বিষয়ে যতগুলো রয়েছে সংক্রান্ত যতগুলো নিয়ম বিধি রয়েছে, সমস্ত নিয়ম বিধি হলো বা কোনো ধরনের যদি সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাহলে সেটা কিন্তু পিএমওর মাধ্যমেই বা প্রাইম মিনিস্টার অফিসের মাধ্যমেই হয়ে থাকে। তারপরে কি বলেছে, মহাকাশ এবং পারমাণবিক শক্তি বিভাগ। এই দুটি স্পর্শকর্তার বিভাগ সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে এবং পিএমও এগুলোকে তদারকি করে থাকে। তাহলে মহাকাশ এবং পারমাণবিক শক্তি, এই দুটো যে বিভাগ রয়েছে পুরোপুরি প্রধানমন্ত্রীর হাতে থাকে এবং পিএমও এগুলিকে তদারকি করে থাকে। ঠিক আছে, প্রাইম মিনিস্টার অফিসের মাধ্যমে এই সমস্ত বিষয়গুলোকে তদারকি করা হয়ে থাকে। তো এটা ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।